সায়ন্তনী ভীষণ পরিমাণে মিষ্টি খাবার খেতে পছন্দ করে। তার সামনে মিষ্টি খাবার থাকলে সে কিছুতেই নিজের লোভ সামলাতে পারে না। আর একদিন সায়ন্তনীর স্বামী অফিসে প্রমোশন পায়, সেই জন্য খুশি হয়ে সে 10 কেজি রাবড়ি বাড়িতে কিনে নিয়ে আসে। বৌমা যাও, সবাইকে বাটিতে ভাগ করে রাবড়ি দাও। আজকে আমাদের পরিবারে অনেক আনন্দের দিন, কারণ আমার ছেলে প্রমোশন পেয়েছে। এর থেকে খুশির খবর আমাদের কাছে আর কিছুই হতে পারে না। তাই আজকে আমরা সারা দিন মিষ্টি খাবো। শাশুড়ি মায়ের কথা শুনে বৌমা খুবই খুশি হয়। আর সে রান্নাঘরে গিয়ে যখন সবার বাটিতে আলাদা আলাদা করে রাবড়ি পরিবেশন করবে, তখন আমার শাশুড়ি মায়ের সুগার আর আমার ননদ গার্গী ডায়েটিং করছে। তার উপর আমার স্বামী রোজ সকালে জিম করতে যায়। সুতরাং আমি যদি ওদেরকে বেশি বেশি করে রাবড়ি খেতে দিই, তাহলে ওদের শরীর খারাপ করতে পারি। এই 10 কিলো রাবড়ির বেশিরভাগটাই আমি খাবো আর কম করে ওদেরকে দেবো। এই বলে সায়ন্তনী বেশি বেশি করে রাবড়ি খেতে শুরু করে। আর ইতিমধ্যে 8 কিলো রাবড়ি তার পেটে চলে যায়। আর সে যখন সবাইকে অল্প অল্প করে রাবড়ি খেতে দেয়, তখন তার শাশুড়ি মা, স্বামী এবং ননদ একেবারে অবাক হয়ে যায়। কি ব্যাপার বৌমা, তুমি আমাদের কিরকম কিপ্টের মতো রাবড়ি খেতে দিয়েছো কেন? বাদ বাকি মিষ্টি কোথায় গেল? আমার পেটে গেছে মা, কারণ অত পরিমাণ রাবড়ি আপনারা একা একা খেলে আপনাদের শরীর খারাপ হতে পারে। তাই আপনাদের কথা ভেবে সব মিষ্টি আমি খেয়ে নিয়েছি, যাতে আপনাদের কোনো ক্ষতি না হয়। বৌমার এমন গা জ্বালানো কথা শুনে সবাই খুবই রেগে যায়। আর অত পরিমাণে মিষ্টি খাওয়ার জন্য তাকে যখন সবাই মিলে বকাবকি করে, তখন সায়ন্তনী কোনো রকম পাত্তাই দেয় না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর প্রত্যেকদিন সায়ন্তনী মিষ্টি খাবার খাওয়ার পরিমাণ বাড়িয়ে তোলে। আর একদিন গার্গী কলেজ থেকে ফেরার সময় অনেক দামি দামি চকলেট কিনে নিয়ে আসে, কারণ আজকে তার বয়ফ্রেন্ড রাহুলের জন্মদিন। তাই সে তাকে উপহারে অনেক দামি দামি চকলেট দেবে। আমি চকলেটগুলো বরঞ্চ ডিপ ফ্রিজে রেখে দিই, তা না হলে এখন যা গরম পড়েছে চকলেটগুলো গলে একেবারে জল হয়ে যাবে। তারপর সন্ধ্যাবেলা এগুলো নিয়ে আমি রাহুলের সঙ্গে দেখা করতে যাব। এই ভেবে গার্গী দামি দামি চকলেট ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেয়। আর সে যখন রান্নাঘর থেকে চলে যায়, তখনই সেখানে সায়ন্তনী আসে। আর সায়ন্তনী দেখে যে তার স্বামী সকালবেলা বাজার থেকে লঙ্কা এনে বাইরে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। আর ফ্রিজ একেবারে সবজি, বাজার এবং মাছ মাংসে ভরে থাকায় সেই লঙ্কাগুলো রাখার মতো জায়গা থাকে না। আমি বরং সেই লঙ্কাগুলো ডিপ ফ্রিজের মধ্যে ভরে রেখে দিই, তাহলে সবকটা লঙ্কা একেবারে সতেজ থাকবে। এই বলে সায়ন্তনী যখন ডিপ ফ্রিজ খোলে, তখন সে দেখে যে সেখানে বিভিন্ন রকমের দামি দামি চকলেট সাজানো আছে। আর যা দেখে সায়ন্তনী খুবই খুশি হয়। আর সে একাই সমস্ত চকলেট খেয়ে ফেলে। আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে। সন্ধ্যাবেলা গার্গী রান্নাঘরে আসে আর ডিপ ফ্রিজ খুলে পরিমাণ মতো চকলেট নিয়ে রাহুলের সঙ্গে দেখা করতে চলে যায়। রাহুল, তুমি যে চকলেটগুলো খেতে পছন্দ করো, সেগুলো আমি তোমার জন্য নিয়ে এসেছি। আর এগুলো হলো তোমার বার্থডে গিফট। হ্যাপি বার্থডে। ওয়াও গার্গী, তুমি খুব সুইট। এই বলে রাহুল যখন চকলেটের প্যাকেটগুলো খুলে দেখে, তখন সে ভীষণই অবাক হয়, কারণ প্রত্যেকটা চকলেটের প্যাকেটের মধ্যে কাঁচা লঙ্কা ভরা থাকে। আর যা দেখে রাহুল ভীষণ পরিমাণে রেগে যায়। হাউ ডিয়ার ইউ গার্গী, তুমি আমাকে চকলেট গিফট না করে এরকম চকলেটের প্যাকেটের মধ্যে লঙ্কার গুঁড়ো ভরে দিয়ে দিলে। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তুমি এরকম একটা বদমাইশ মেয়ে। তোমার সাথে আমি ব্রেকআপ করে নিলাম। রাহুল সবকটা লঙ্কার প্যাকেট গার্গীর হাতে ধরিয়ে বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। আর যার ফলে গার্গী কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে। সে যখন বাড়িতে এসে নিজের মাকে সব ঘটনা জানায়, তখন তার মায়েরও খুব খারাপ লাগে, কারণ রাহুল এক অত্যন্ত বড়লোক পরিবারের ছেলে। তাই গার্গীর মা রাহুলের সঙ্গেই গার্গীর বিয়ে দেবে বলে ঠিক করে রাখে। আমি ভালো করেই বুঝতে পারছি যে এটা কার কাজ হতে পারে। এই বলে দীপ্তি দেবী সায়ন্তনীকে তখনই ডেকে পাঠায় আর তাকে প্রচন্ড পরিমাণে বকাবকি করতে শুরু করে। আমি কি করে বুঝবো যে ওই চকলেটগুলো আপনার মেয়ে ওর বয়ফ্রেন্ডকে দেওয়ার জন্য রেখেছিল? আর আপনি তো জানেন আমি মিষ্টি খেতে ভালোবাসি, তাই আমি সব চকলেট খেয়ে ফেলেছিলাম। তারপর কাঁচা লঙ্কাগুলো রাখারও তো জায়গা খুঁজে পাচ্ছিলাম না, সেই জন্য চকলেটের ফাঁকা প্যাকেটের মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো ভরে রেখেছিলাম। তুমি আবার বড় মুখ করে এসব কথা বলছো? আজকে তোমার জন্য আমার ব্রেকআপ হয়ে গেছে। তুমি যে করে হোক আমার সঙ্গে রাহুলের সম্পর্ক ঠিক করে দাও, কারণ রাহুল বলেছিল কিছুদিন পর ওর মাকে নিয়ে আমাদের বাড়িতে বিয়ের কথা বলতে আসবে। আর এখন যদি আমাদের বিয়ে না হয়, তাহলে কিন্তু সব দোষ তোমার ঘাড়ে পড়বে। আচ্ছা মুশকিল তো, এটা আবার কেমন প্রেম যে চকলেট দেওয়ার বদলে লঙ্কা দিলে ব্রেকআপ করে চলে যাবে? যত সব। সায়ন্তনী এই কথা বললে গার্গী এবং তার মা ভীষণই রেগে যায়।
আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন দীপ্তি দেবীর আত্মীয় তাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে আসে। আর এমন সময় সায়ন্তনী যখন তাদের জন্য রান্না বান্না করে তখন মটন কষাতে একটু মিষ্টি না দিলে হয়? আজকে আমি চিনি দিয়ে ভালো করে মটন কষা রান্না করব, তাহলে মাংসের স্বাদ একেবারে পাল্টে যাবে আর খেতেও ভালো লাগবে। এই বলে সায়ন্তনী যখন মাটনের মধ্যে চিনি দেবে তখন সে দেখে যে চিনি একেবারে শেষ হয়ে গেছে। আর এমন সময় সে মাটনের মধ্যে কি মিষ্টি দেবে বুঝে উঠতে পারে না। আর তখনই সে ফ্রিজ খুলে দেখে যে ফ্রিজের মধ্যে এক বাটি রসগোল্লার রস পড়ে আছে। আর যা দেখে সায়ন্তনী তখনই সেই রসগোল্লার রস দিয়ে বেশি বেশি করে মাটন কষা রান্না করতে শুরু করে। আমার মাস্টার শেফে যাওয়া উচিত ছিল। আমি কি সুন্দর রসগোল্লার রস দিয়ে অভিনব মটন কষা রান্না করছি, এরকম মটন কষা খেয়ে সবাই খুব খুশি হবে। এভাবেই দেখতে দেখতে সায়ন্তনীর রান্না হয়ে গেলে সায়ন্তনী সবাইকে গরম গরম ভাত এবং মটন কষা পরিবেশন করে। আর দীপ্তি দেবীর আত্মীয় কৃষ্ণা দেবী ভীষণ পরিমাণে মটন খেতে পছন্দ করে, তাই এরকম নরম নরম মটন কষা দেখে সে কিছুতেই লোভ সামলে রাখতে পারে না। বৌমা, আমাকে মাত্র 4 পিস মটন দিয়েছো, আমাকে আরো 4 পিস মটন দাও, কারণ 8 পিস মটন না খেলে আমি স্বাদ বুঝতেই পারবো না। আর দেখে মনে হচ্ছে মটন কষাটা কিন্তু খেতে খুব ভালো হয়েছে। এই কথা শুনে সায়ন্তনী খুবই খুশি হয়, তাই সে তখনই কৃষ্ণা দেবীর পাতে বেশি বেশি করে মটন তুলে দেয়। আর যখন কৃষ্ণা দেবী সেই মটন খেতে শুরু করে তখন, কি ব্যাপার কাকিমা, মটন কষাটা খেতে কেমন হয়েছে বলুন? ইস, এটা মটন কষা নাকি রসগোল্লা কষা? কি বিচ্ছিরি খেতে হয়েছে, রান্নায় এত বেশি মিষ্টি কেউ দেয় নাকি? আর দীপ্তি, তুমি তোমার বৌমাকে বলে দাওনি যে আমি একদম মিষ্টি খাবার দাবার পছন্দ করি না? এখন মনে হচ্ছে তোমাদের বাড়িতে আসাই আমার ভুল হয়েছে। এই বলে কৃষ্ণা দেবী খাবার ছেড়ে উঠে যেতে চাইলে সবার খুবই খারাপ লাগে আর সবাই মিলে সায়ন্তনীকে বকাবকি করে। আপনারা সবসময় আমাকে বকাবকি করবেন না তো, দাঁড়ান আমি এখনই ব্যবস্থা করছি। এই বলে সায়ন্তনী কৃষ্ণা দেবীর মাটনের বাটি নিয়ে রান্নাঘরে চলে যায়। আর সে জল দিয়ে সেই মাটন কষা ধুতে শুরু করে, কারণ জল দিয়ে ধুলে খাবারের মিষ্টি চলে যাবে। আর তাকে এরকম জলে মাটন কষা ধুতে দেখে সবাই তার উপর আরো বেশি রেগে যায়। আর কৃষ্ণা দেবী তখনই রাগের বশে সেই বাড়ি থেকে চলে যায়। আর এমন সময় সায়ন্তনী ওরকম মিষ্টি মাটন কষা কিছুতেই নষ্ট করতে চায় না, তাই সে একাই মিষ্টি মাটন কষা খেয়ে ফেলে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর প্রত্যেকদিন বৌমা মিষ্টি খাবারের প্রতি পাগল হয়ে ওঠে। আর একদিন সে তার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে ঘুরতে গেছে। এমন সময়, তোমরা কি গো, কখন থেকে বাইরে ঘোরাফেরা করছো কিন্তু কেউ কোনো খাবারের কথা বলছো না, আমার ভালো লাগছে না। এখানে ভালো ভালো খাবারের দোকান কোথায়? চারিদিকে তো শুধু মিষ্টি খাবারের দোকান, আর এরকম ঘুরতে বেরিয়ে সবসময় মিষ্টি খাবার খেতে ভালো লাগে না। তোমাদের ভালো লাগে না কিন্তু আমার ভালো লাগে। আর আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছে, আমাকে ওই মিষ্টির দোকানে নিয়ে চলো, আমি ওখানে গিয়ে মিষ্টি খেতে চাই। এভাবে সে মিষ্টি খাবার খাওয়ার জন্য জোর করতে শুরু করলে বুবাইয়ের কিছু করার থাকে না, সে সবাইকে নিয়ে মিষ্টির দোকানে যায়। আর এমন সময় সায়ন্তনী দেখে যে সেখানে গরম গরম মিষ্টি কচুরি ভাজা হচ্ছে। আর এরকম গরম গরম মিষ্টি কচুরি দেখে সায়ন্তনী লোভ সামলাতে পারে না। আমাদের শহরের কোনো দোকানে এরকম মিষ্টি কচুরি পাওয়া যায় না, কিন্তু এখানে কত ভালো ভালো মিষ্টি কচুরি পাওয়া যাচ্ছে, তাই আজকে আমি এটাই খাবো। এই বলে সায়ন্তনী বেশি বেশি করে মিষ্টি কচুরি খেতে শুরু করে। আর প্রায় আধ ঘন্টার মধ্যেই সে 100টা মিষ্টি কচুরি খেয়ে শেষ করে দেয়। তুমি কি করছোটা কি? তুমি এরকম ভাবে পাগলের মতো মিষ্টি কচুরি খাচ্ছ যে সবাই তোমার দিকে তাকিয়ে হাসছে। যে হাসছে তাকে হাসতে দাও। আর আমি মিষ্টি খাবার খেতে পছন্দ করি, তাই আমি 100টা কেন, আমি 200টা মিষ্টি কচুরি খেয়ে শেষ করে দেব। এই বলে সে একাই দোকানের সব মিষ্টি কচুরি খেয়ে শেষ করে দেয়। আর সে প্রায় 5000 টাকার বিল করে। সত্যি বৌমা, তোমার জন্য আমি কোথাও আর লজ্জায় মুখ দেখাতে পারবো না। তুমি বাড়িতে প্রত্যেকদিন এত বেশি পরিমাণে মিষ্টি খাবার খাও কেন? তোমার এরকম লোলা কেন কি জানি, ছি। এমন সময় বুবাইয়ের কিছু করার থাকে না, সে 5000 টাকা বিল মিটিয়ে দোকান থেকে বেরিয়ে আসে। কিন্তু এত কিছুর পরও সায়ন্তনী কিছুতেই মিষ্টি খাবার খাওয়া বন্ধ করতে পারে না। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর এরই মধ্যে গার্গী রাহুলের কাছে ক্ষমা চেয়ে নেয়। তাই গার্গী এবং রাহুলের সম্পর্ক আবার আগের মতো হয়ে যায়। তাই রাহুল তার মা কমলা দেবীকে নিয়ে গার্গীদের বাড়িতে যেতে রাজি হয়ে যায়, যার ফলে গার্গী খুবই খুশি হয়।
বৌদি, আজকে কিন্তু রাহুল কাকিমাকে নিয়ে আমাদের বাড়িতে আসবে, তাই তুমি যখন রান্না বান্না করবে রান্নায় কিন্তু একদম মিষ্টি দেবে না বলে দিলাম। তা না হলে তুমি বলে দাও যে তুমি রান্না বান্না করতে পারবে না, আমি নিজেই অনলাইন থেকে খাবার অর্ডার করে দেব, কারণ মায়ের তো শরীর খারাপ, মা তো রান্না করতে পারবে না। তুমি কেন চিন্তা করছো? আমি তো বললাম সেই দিন আমার ভুল হয়েছিল, তাই আমি আজকে রান্না বান্নায় ভুলেও মিষ্টি দেব না। আর তুমি চিন্তা করো না, আমার জন্য তোমার বিয়ে ভেঙে যাবে না। সায়ন্তনী এই কথা বলে তার ননদকে আশ্বাস দেয়। আর দেখতে দেখতে কিছুটা সময় পেরিয়ে যায়। সায়ন্তনী রান্নাঘরে গিয়ে সবার জন্য গরম গরম ভাত, লুচি, চিকেন, মাটন, ভেটকি মাছের পাতুরি, ফিশ ফ্রাই ইত্যাদি রান্না করে ফেলে। আর সেদিন মিষ্টি পাগল সায়ন্তনী অনেক কষ্ট করে নিজের হাতকে সামলে রাখে। আমি যতই মিষ্টি পাগল হই না কেন, আজকে আমি রান্না বান্নাতে কিছুতেই মিষ্টি দেব না, কারণ এটা আমার ননদের ভবিষ্যতের ব্যাপার। আমি আজকে রান্নায় বেশি বেশি করে ঝাল দেব, যাতে সবাই আমার হাতে রান্না খেয়ে আমার প্রশংসা করে আর গার্গীর বিয়ে ঠিক হয়ে যায়। এই বলে সায়ন্তনী প্রত্যেকটা খাবারে বেশি বেশি করে ঝাল দিয়ে রান্না করে। আর সন্ধ্যাবেলা যখন রাহুল তার মাকে নিয়ে বাড়িতে আসে, তখন সবাই মিলে তাদের অনেক আপ্যায়ন করে। আমার তো শুনে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে যে গার্গী নাকি আমার ছেলেকে জন্মদিনে ঝাল লঙ্কা গিফট করেছে, কিন্তু এটা নিয়ে সম্পর্ক ভেঙে দেওয়ার কোনো মানেই হয় না। তাই আজকে আমরা আপনাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে চলে এসেছি। এই শুনে সায়ন্তনী এবং তার পরিবার খুবই খুশি হয়। আর কিছুক্ষণের মধ্যেই সায়ন্তনী এবং গার্গী যখন তাদের পাতে খাবার পরিবেশন করে, তখন কমলা দেবী সেই খাবার মোটেই পছন্দ করতে পারে না। ইস, প্রত্যেকটা রান্না কি বাজে হয়েছে, এরকম রান্না কেউ করে নাকি? কেন কাকিমা, প্রত্যেকটা খাবারে বৌদি নিশ্চয়ই বেশি বেশি করে মিষ্টি দিয়েছে, তাই তো? আমি বৌদিকে বলেছিলাম যে বৌদি যাতে খাবারে কোনো মিষ্টি না দেয়, কিন্তু বৌদি আমার কথা শোনেনি। এতে আমার কোনো দোষ নেই কাকিমা, বিশ্বাস করুন। না না, একটা খাবারও মিষ্টি হয়নি, সেই জন্য আমার মোটেই খাবার খেতে ভালো লাগছে না। আমি রান্না বান্নায় এত ঝাল পছন্দ করি না। গার্গী, তুমি যদি আমাদের বাড়িতে বউ হয়ে আসো, তাহলে কি তুমিও খাবারে এরকম ভাবে ঝাল দেবে? তাহলে কিন্তু আগে থেকেই বলে দাও, কারণ আমি মিষ্টি খাবার খেতে পছন্দ করি। এমনকি আমি ভাত রুটির সঙ্গে মিষ্টি তরকারি খেয়ে থাকি। এমন কথা শুনে সায়ন্তনী খুবই খুশি হয়। আর সে তখনই সবার সামনে সত্যি কথা বলতে শুরু করে। আপনি চিন্তা করবেন না কাকিমা, আসলে এই বাড়িতে রান্না বান্নাতে কেউ খুব একটা মিষ্টি খেতে পছন্দ করে না, শুধুমাত্র আমি মিষ্টি খেতে পছন্দ করি। তাই আজকে আমি আপনাদের জন্য ঝাল দিয়ে রান্না করেছিলাম, কিন্তু আপনি আজকে আমাকে বলে দিলেন, তাই ভালোই হলো। এবার আমি আমার ননদকে এরকম মিষ্টি দিয়ে রান্না করা শেখাতে পারবো। সেদিনের পর থেকে সায়ন্তনী তার ননদকে রান্না বান্নায় মিষ্টি দিয়ে রান্না করতে শেখায়। কিন্তু সায়ন্তনী বুঝতে পারে যে প্রত্যেকটা রান্নায় বেশি বেশি পরিমাণে মিষ্টি দেওয়া উচিত নয়। তাই খাবারের মধ্যে সায়ন্তনী এবার ঝাল এবং মিষ্টির উপযুক্ত পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। রাধিকা দেবী তার স্বামী হরিপদ বাবু এবং তাদের একমাত্র ছেলে চিত্তরঞ্জনের সঙ্গে বাস করত। চিত্তরঞ্জন বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় তিয়াশা নামের একটি মেয়ের সঙ্গে তার বাবা মা তার বিয়ে দিয়ে দেয়। বিয়ের পরের দিন সকালবেলা, মা এই নিন আপনার চা, আমি আপনার জন্য আলু পরোটাও বানিয়ে নিয়ে এসেছি। আপনি কি আলু পরোটার সঙ্গে টক দই খাবেন? না বৌমা, আমি এখন চা পরোটা কিছুই খেতে পারবো না। এখন তো আমি পান খাচ্ছি, আমার পান খাওয়া হয়ে যাক, তারপর আমি খেয়ে নেব। শাশুড়ি মায়ের মুখে পান খাওয়ার কথা শুনে তিয়াশা খুবই খুশি হয়। মা, আপনিও পান খান? আপনি তো তাহলে আমার ঠাম্মার মতো। আমার ঠাম্মাও সবসময় আপনার মতো পান খায়। হ্যাঁ বৌমা, পান খাই বললেই হবে না, আসলে পান খাওয়াটা আমার নেশা হয়ে গেছে। আমি এক মুহূর্ত পান ছাড়া থাকতে পারি না। তুমি বরং ব্রেকফাস্টটা করে নাও, আমার জন্য বসে থেকো না। উফ, আমারও পান খাওয়ার খুব ইচ্ছে করছে। মা আমাকে অনেকবার বারণ করে দিয়েছে আমি যাতে শ্বশুর বাড়িতে এসে পান না খাই। আমি এবার আপনাকে কি করে বলি যে আপনার মতো আমারও পান খাওয়ার নেশা আছে? কিন্তু কেউ যদি জানে বুড়িদের মতো আমারও পান খাওয়ার নেশা আছে, তাহলে সবাই কি ভাববে? 2 দিন হয়ে গেল আমি পান খাইনি। আমার পান দেখে খুব পান খাওয়ার ইচ্ছে করছে। কি হলো বৌমা, তুমিও পান খাবে নাকি আমার মতো? এভাবে পানের দিকে তাকিয়ে তাকিয়ে কি ভাবছো? না না মা, এসব পান টান আমি খাই না। পান খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আমি তো বলবো আপনিও পান খাওয়া ছেড়ে দিন।
আসলে রাধিকা দেবীর মতো তিয়াশারও পান খাওয়ার অভ্যাস ছিল। খুব ছোটবেলা থেকে তিয়াশার মধ্যে পান খাওয়ার অভ্যাস গড়ে উঠেছিল। আসলে তিয়াশা ছোটবেলায় তার ঠাম্মার কাছে থাকতো। তিয়াশার ঠাম্মা সবসময় পান খেত। ঠাম্মার সঙ্গে থাকতে থাকতে তিয়াশাও অল্প অল্প করে পান খেত। এভাবেই তারও পান খাওয়া একটা নেশা হয়ে দাঁড়িয়েছিল। তিয়াশা পান খায় সেটা যাতে কেউ বুঝতে না পারে, সেই জন্য তিয়াশার বাবা মা তাকে বিয়ের আগের দিন থেকেই পান খেতে দেয়নি। শ্বশুর বাড়িতে এসে শাশুড়ি মাকে পান খেতে দেখে তিয়াশা কিছুতেই পান না খেয়ে থাকতে পারে না। সে রান্নাঘর থেকে তার শাশুড়ি মায়ের উপর নজর রাখতে থাকে। কিছুক্ষণ পর তার শাশুড়ি মা স্নান করার জন্য বাথরুমে যায়। এই তো মা বাথরুমে যাচ্ছে, এটাই সুযোগ, এবার একটা পান আমাকে চুরি করে খেতেই হবে। এই বলে তিয়াশা সেখানে এসে তার শাশুড়ি মায়ের পান রাখার পাত্র থেকে একটা পান মুখে পুরে নেয় আর সঙ্গে সঙ্গে সে তার ঘরে চলে যায়। কিন্তু ঘরে গিয়ে দেখে সেখানে তার বর চিত্তরঞ্জন আছে। এই দেখে তিয়াশা খুব ভয় পেয়ে যায়। সে কি করবে বুঝে না পেয়ে তাড়াতাড়ি করে বাথরুমের মধ্যে ঢুকে যায়, যাতে চিত্তরঞ্জন তার সঙ্গে কোনো কথা বলতে না পারে। তিয়াশা বাথরুমের মধ্যে বসে বসে অনেকক্ষণ ধরে মজা করে পান খেতে থাকে। কি হলো তিয়াশা, তুমি এতক্ষণ ধরে বাথরুমে কি করছো? তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো, আমাকে অফিসে যেতে হবে তো। তোমার কি পেট খারাপ করেছে নাকি? এই শুনে তিয়াশা খুব ভয় পেয়ে যায়। সে তার মুখের মধ্যে থাকা অবশিষ্ট পান ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে বাইরে বেরিয়ে আসে। ওরে বাবা, এতক্ষণ ধরে কেউ বাথরুমে কিভাবে থাকতে পারে? তোমার পেট খারাপ করেছে নিশ্চয়ই। না না, আমার পেট খারাপ করবে কেন? আসলে আমি তো স্কিন কেয়ার করছিলাম। সকালবেলা উঠে আমার স্কিন কেয়ার করার অভ্যাস আছে, তাই আমি সেটাই করছিলাম। এক মিনিট, তোমার ঠোঁট আর জিভ এমন লাল হয়ে গেল কেন? তুমিও কি মায়ের মতো পান খেয়েছো নাকি? তিয়াশা এই শুনে খুবই ঘাবড়ে যায়। আসলে পান খাওয়ার জন্য সে এতটাই উত্তেজিত হয়ে পড়েছিল যে পান খাওয়ার পর তার ঠোঁট এবং জিভ লাল হয়ে যাবে এটা তার মাথাতেই ছিল না। আমি আবার বুড়িদের মতো পান খেতে যাব কেন? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তো আইসক্রিম খেয়েছি। একটু আগে আমাদের এখানে একটা আইসক্রিম ওয়ালা এসেছিল, অরেঞ্জ ফ্লেভারের আইসক্রিম খেয়েছি তো সেই জন্য এরকম লাল লাল হয়ে গেছে ঠোঁটটা। আমার আইসক্রিম খেতে খুব ভালো লাগে জানো। তুমি এই সকালবেলা আইসক্রিম ওলাকে কোথায় পেলে? আচ্ছা যাই হোক, তুমি যাও, তাড়াতাড়ি আমার জন্য টিফিন বক্সটা রেডি করে দাও, আমার অনেক দেরি হয়ে গেল। এই বলে চিত্তরঞ্জন স্নান করতে বাথরুমে ঢুকে পড়ে। বাপরে বাপ, বেঁচে গেলাম। উফ, আর একটু হলে তো ধরেই পড়ে যেতাম। নতুন বউ পান খায়, কেউ জানলে কি বলবে, ছি ছি। তখনই তিয়াশা শাশুড়ি মা তিয়াশাকে ডাক দেয়। বৌমা তাড়াতাড়ি এসো। হ্যাঁ এই দেখো, এখানে 7টা পান ছিল। আমি বাথরুমে ঢোকার আগে দেখে গিয়েছিলাম, কিন্তু এখন দেখছি এখানে 6টা পান আছে। আর একটা পান কোথায় গেল বলো তো? আমি কি করে জানবো মা? এই বাড়িতে আপনি ছাড়া তো আর কেউ পান খায় না। আপনি হয়তো নিশ্চয়ই গুনতে ভুল করেছিলেন। আর আপনি কি সবসময় পান পান করছেন বলুন তো? অনেক দেরি হয়ে গেছে, এবার আপনি খাবারটা খেয়ে নিন। আমাকে বোকা বানাতে তুমি পারবে না বৌমা। তোমার ঠোঁট আর জিভ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে আমার পান তুমিই খেয়েছো। আমি মানুষকে দেখেই বলে দেব কে পান খায় আর কে পান খায় না। আর তোমাকে দেখে বোঝাই যায় তুমিও আমার মতো পান খাও। যাক, এতদিন পর আমি তাহলে আমার পান খাওয়ার সঙ্গী কাউকে পেলাম। রাধিকা দেবী তার বৌমার উপর সন্দেহ করে তার উপর নজর রাখতে শুরু করে। তিয়াশা প্রত্যেক দিনই লুকিয়ে লুকিয়ে তার শাশুড়ি মায়ের পান চুরি করে খায়, কিন্তু রাধিকা দেবী হাতে হাতে তাকে ধরতে পারে না। তিয়াশা পান খাওয়ার পর খুব ভালো মতো ব্রাশ করে নেয়, যাতে তাকে কেউ দেখে বুঝতেও না পারে সে পান খেয়েছে। বিয়ের আগে পান খেয়ে খেয়ে তিয়াশা তার দাঁত পুরোপুরি লাল করে ফেলেছিল, কিন্তু বিয়ের 2 দিন আগে তার বাবা তাকে ডেন্টিস্টের কাছে নিয়ে গিয়ে দাঁত পরিষ্কার করে নিয়ে এসেছিল। তাই তাকে দেখে সহজে কেউ ধরতে পারে না যে সে পান খায়। এরকম ভাবেই সময় কাটে। একদিন চিত্তরঞ্জন তিয়াশাকে বলে, তিয়াশা, 2 দিন আগে যে আমি তোমাকে একটা শার্ট কাচতে দিয়েছিলাম, সাদা রঙের শার্টটা, ওই শার্টটা দাও তো। আজকে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, ওই শার্টটা পরেই যাবো আজকে। হ্যাঁ, ওটা তো কেচে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে, দাঁড়াও আমি এখনই এনে দিচ্ছি। এই বলে তিয়াশা চিত্তরঞ্জনের সাদা শার্ট তাকে দিয়ে দেয়, কিন্তু চিত্তরঞ্জন ওই শার্টটা পরতে গিয়ে দেখতে পায় তাতে লাল রঙের কিছু একটা দাগ লেগে আছে। চিত্তরঞ্জন ভালো করে পর্যবেক্ষণ করলে বুঝতে পারে সেটা পানির পিকের দাগ। আমার এত ভালো নতুন সাদা শার্টটা দাগ হয়ে গেল কি করে? আর এটা তো দেখে পানের পিকের দাগ মনে হচ্ছে। আমার জামাই পানের পিকের দাগ লাগলো কিভাবে? তুমি সত্যি করে বলো তো এটা কিভাবে হলো? এ বাবা, ইস, আমারই দোষ জানো তো। আমার না সেদিন শরীরটা খুব খারাপ লাগছিল, সেই জন্য আমি জামা কাপড়টা কাচতে পারিনি। তাই আমি মাকে জামা কাপড় কাচতে দিয়েছিলাম। তুমি তো জানো মা সবসময় কেমন পান খায়। পান খেতে খেতে জামা কাপড় কাচতে গিয়ে মা এরকম কাণ্ড করেছে। কি আর বলবো, কিচ্ছু বলার নেই। এটা আমার ফেভারিট শার্ট ছিল। যাক, তুমি আমাকে অন্য একটা শার্ট দাও।
তিয়াশা চিত্তরঞ্জনকে অন্য একটা শার্ট দিলে চিত্তরঞ্জন সেটা পরে চলে যায়। যাক বাবা, আমি বেঁচে গেলাম। আমার শাশুড়ি মা পান খাই, আমার খুব সুবিধা হয়েছে। সব দোষ আমার শাশুড়ি মায়ের ঘাড়ে চাপিয়ে দিতে পারছি। ভাগ্যিস আমার এমন বাড়িতে বিয়ে হয়েছে। আমি তো ভেবেছিলাম বিয়ের পর আমি পান খেতেই পারবো না। আমার শাশুড়ি মা না থাকলে আমার কি যে হতো উপরওয়ালাই জানে। ঠিক তখনই সেখানে রাধিকা দেবী চলে আসে। তোমার চিন্তা নেই বৌমা, তোমার শাশুড়ি মা থাকতে পান খাওয়ার কোনো অসুবিধা হবে না তোমার। এই নাও বৌমা, পান খাও। অনেক লুকিয়ে চুরিয়ে পান খেয়েছো, আজকে আর লুকোচুরি খেলতে হবে না। আজকে শাশুড়ি বৌমা দুজনে মিলে একসঙ্গে পান খাবো। মা, আপনি ধরে ফেলেছেন আমি পান খাই? সরি মা, আসলে জামা কাপড় কাচতে গিয়ে। আমি ধরে ফেলেছি, আর তোমাকে এরকম লুকিয়ে লুকিয়ে পান খাওয়ার প্রয়োজন নেই। তোমাকে কেউ কিছু বলবে না, আমি আছি, তোমার কোনো ভয় নেই। দুজনে মিলে আমরা একসঙ্গে পান খাবো। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে তিয়াশা খুবই খুশি হয়। সেদিন থেকে তিয়াশা তার শাশুড়ি মায়ের সঙ্গে পান খাওয়া শুরু করে দেয়। চিত্তরঞ্জন এবং তার বাবা মনে করে তিয়াশা তার শাশুড়ি মায়ের সঙ্গে থাকতে থাকতে পান খাওয়া শিখে ফেলেছে। এরকম ভাবেই সময় কাটতে থাকে। একদিন চিত্তরঞ্জনের এক বন্ধু সঞ্জয় তার বিয়েতে চিত্তরঞ্জন ও তার পরিবারকে নিমন্ত্রণ করে। বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেয়ে তিয়াশা এবং তার শাশুড়ি মা খুবই খুশি হয়। আমরা এখান থেকে শুক্রবারে বেরিয়ে যাব। ওদের বাড়িটা কিন্তু অনেক দূরে, একেবারে অন্য জেলায়। আমরা ওখানে গিয়ে 2-3 দিন থাকবো, তারপর রবিবার রাতে বাড়ি ফিরে আসবো। তোমরা কিন্তু ভালো মতো সমস্ত কিছু প্যাক করে নিও, আগে থেকে সব গুছিয়ে রাখবে, বুঝেছো? মা, আমরা কিন্তু 2-3 দিনের জন্য বাড়িতে থাকবো না। আমাদেরকে 2-3 দিনের জন্য পান কিনে নিয়ে যেতে হবে। ওখানে যদি পানের দোকান না থাকে তাহলে কি হবে? না না, আমি কোথাও যাওয়ার আগে বেশি বেশি করে পান নিয়ে যাই। আর আমরা তো গাড়ি করে যাব, গাড়িতে যেতে যেতেও তো পান খাবো। না হলে অতক্ষণ ধরে গাড়িতে চুপচাপ বসে থাকা যাবে না। নাও, কোথাও একটা যাওয়ার কথা বললাম, পানের হিসাব জুটতে বসলে। দুজনেই তো পান চিবিয়ে চিবিয়ে দাঁতটাকে একেবারে কালার টিভি করে ফেলেছো। আমার বন্ধুর বাড়ি থেকে তোমরা কিন্তু সবসময় পান খাবে না বলে দিলাম। আর তাছাড়া ওখানে আমারও তো একটা মান সম্মান আছে, এটা কিন্তু মাথায় রেখো। তুমি চিন্তা করছো কেন? আমরা সবার সামনে কি পান খাবো বলো তো? আমরা লুকিয়ে লুকিয়ে পান খাবো, ঠিক আছে? আর তুমি দোকান থেকে একদম বেশি করে পান নিয়ে আসবে, আমাদের যাতে ওখানে গিয়ে পান খাওয়ার কোনো সমস্যা না হয়। দেখতে দেখতে তাদের বিয়ে বাড়িতে যাওয়ার দিন চলে আসে। কিন্তু তিয়াশা এবং তার শাশুড়ি মা তাড়াহুড়ো করতে গিয়ে ব্যাগের মধ্যে পান রাখতে ভুলে যায়। কিছুটা পথ গাড়িতে করে যাওয়ার পর তিয়াশা দেখে সে পান নিতে ভুলে গেছে। মা, সর্বনাশ হয়ে গেছে, আমি তো ব্যাগের মধ্যে পান রাখতেই ভুলে গেছি। ইস, একটা টিফিন কৌটোর মধ্যে আমি পানগুলো ভরে রেখেছিলাম। এ বাবা, এবার কি হবে? এখন তো আমাদের 3 ঘন্টা গাড়িতে বসে থাকতে হবে। এত বড় ভুল কাজ তুমি কি করে করতে পারলে বৌমা? অসম্ভব, এতটা রাস্তা পান ছাড়া যাওয়া অসম্ভব। এই বাবা, তুই রাস্তার ধারে কোথাও একটা রাস্তার ধারে দাঁড়া না, আমরা বেশি করে পান কিনে নিই। পান না খেলে আমাদের মাথা খারাপ হয়ে যাবে। এসব কিন্তু একদম ভালো লাগে না। সবে মাত্র বাড়ি থেকে বেরোলাম, এরই মধ্যে তোমাদের পানের নেশা ধরে গেল। এখানে আশেপাশে তো কোনো পানের দোকানও দেখতে পাচ্ছি না। কিছুটা চলো, নিশ্চয়ই পানের দোকান আসবে, দোকানে এলেই দাঁড়াবো। কিছুক্ষণ পর চিত্তরঞ্জন একটা দোকানের সামনে দাঁড়ায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেই দিন ওই পানির দোকানটা বন্ধ ছিল। এ বাবা, তুমি বেছে বেছে এমন একটা জায়গায় গাড়িটা দাঁড় করালে, এত দোকান আছে এখানে, তবুও কোথাও পান পাওয়া যাচ্ছে না। এবার আমরা পান পাবো কোথায়? উফ, আমার আর ভালো লাগছে না। আমার পান খাওয়ার খুব ইচ্ছে করছে। তাড়াতাড়ি যেখান থেকে পারিস আমাকে পান কিনে দে বাবা। মা, এরকম বাচ্চাদের মতো করো না, এখনো তো অনেকটা পথ বাকি। রাস্তায় যেতে যেতে আমরা অন্য পানের দোকান পেয়ে যাব। তোমরা বরং ওয়াশরুমে যাওয়ার থাকলে চলে যাও। ওই দেখো, একটা ওয়াশরুম দেখা যাচ্ছে। চিত্তরঞ্জনের কথা শুনে তিয়াশা এবং তার শাশুড়ি মা ওয়াশরুমের দিকে যায়। ঠিক তখনই তাদের কাছে একটা অচেনা ছেলে আসে। আমি সেই তখন থেকে দেখতে পাচ্ছি আপনারা পান খাওয়ার জন্য একেবারে ব্যস্ত হয়ে পড়েছেন। আসলে এই দোকানটা আজকে বন্ধ, তবে এখান থেকে কিছুটা দূরে একটা পানের দোকান আছে, আপনারা চলুন, আমি নিয়ে যাচ্ছি আপনাদের। এই শুনে তিয়াশা এবং তার শাশুড়ি মা খুবই খুশি হয়। তারা পান খাওয়ার লোভে পড়ে ওই ছেলেটির সঙ্গে হাঁটতে শুরু করে। কিন্তু বেশ কিছুটা পথ যাওয়ার পরও তারা কোনো পানের দোকান দেখতে পায় না। আর তখনই হঠাৎ করে ছেলেটি তার পকেট থেকে একটা রুমাল বের করে। ওই রুমালটা তিয়াশা এবং তার শাশুড়ি মায়ের নাকের সামনে ধরতেই তারা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যায়। তিয়াশা এবং তার শাশুড়ি মা যা যা সোনা গহনা পড়েছিল সবই চুরি করে নিয়ে পালায়। বেশ কিছুক্ষণ পর তিয়াশা এবং তার শাশুড়ি মায়ের জ্ঞান ফিরে আসে। বেশ হয়েছে, তোমাদের বউ শাশুড়ির পান খাওয়ার অভ্যাসের জন্য দেখলো তো আজকে কত বড় ক্ষতি হয়ে গেল। ভাগ্যিস এই চোরটা তোমাদের কোনো ক্ষতি করতে পারেনি। কোনো জিনিসের প্রতি এত নেশা কিন্তু একদমই ভালো নয়। তোমরা যদি আজকের পর থেকে না শোধরাও, তাহলে কিন্তু ভবিষ্যতে তোমরা আরো বড়সড় বিপদের সম্মুখীন হতে পারো। তিয়াশা এবং তার শাশুড়ি মা তাদের ভুলের জন্য খুবই লজ্জিত হয়ে পড়ে। তারা দুজনে সেদিনের পর থেকে ধীরে ধীরে পান খাওয়ার নেশা ত্যাগ করার চেষ্টা করে।